ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি বোনাপাতিত ইওর ম্যাজেস্টির এপিসোড 2 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে নদীর পাশ দিয়ে কিছু লোকদের যেতে দেখে জিয়ং চেঁচিয়ে উঠলে গিলগাম তাকে চুপ করতে বলে জানায় এরা রাজার উপপত্নী বানানোর জন্য জোর করে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে দেখে নিলে তারাও নিস্তার পাবে না। এই বলে তারা লুকোনোর চেষ্টা করলেও শেষ অব্দি ধরা পড়ে যায়। জিয়ংকে শান্ত করতে গিলগাম জানায় তারা রাজ্যপালের বন্দিশালায় আছে। এই শুনে জিয়ং ঘাবড়ে যায়। সে যে সত্যি 500 বছর অতীতে চলে এসেছে এটা তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। এদিকে তার চিৎকারে বিরক্ত হয়ে সেপাইরা তার ও গিলগামের মুখ হাত পা বেঁধে দেয়। জিয়ং ভাবছিল তার সাথে যা যা হচ্ছে সব ফ্যান্টাসি নোভেলে হয়। সে গতকালই মিশলিন স্টার শেফ হয়েছিল আর আজ প্লেনে কফি পড়ার পর সে টয়লেটে যায় আর তারপরে সে কোনোভাবে জোসানে পৌঁছে গেছে। আর হয়তো ইহিয়ন সত্যি বলছিল যে সে রাজা। নেক্সট দিনে সব বন্দি মেয়েদের জড়ো করে রাজার উপপত্নীর ক্যান্ডিডেট হিসেবে আলাদা করা হচ্ছিল। জিয়ং এর বয়স 27 বছর শুনে তাকে ক্যান্ডিডেটের লিস্ট থেকে বাদ দিলে গিলগামও তার বয়স বাড়িয়ে বলে ক্যান্ডিডেটের দল থেকে বের হয়। অন্যদিকে ইহিয়ন নদীর ধারে জিয়ং এর চুলের গার্ডার খুঁজে পেলে বোঝে যে তাকে নিশ্চয়ই রাজ্যপালের বন্দিশালায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা বুঝে সেও রাজ্যপালের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের দিনে জিয়ংদের রান্না করার কাজে লাগানো হয়। পুরোনো দিনের রান্নার সামগ্রী দেখে জিয়ং ভীষণ খুশি হয়। এরপর সে লোকেদের কিছু না জেনে র্যান্ডম খাবার বানাতে দেখে প্রশ্ন করে যে তারা কাদের জন্য খাবার বানাচ্ছে, কিন্তু দেখে যে কেউই তা জানে না। এই সময় একজন এসে বলে যে প্যালেস থেকে কিছু শাহী লোক আসছে, তাই তারা যেন ভালো করে শাহী রান্না বানায়। এটা শুনে জিয়ং অতিথিদের বয়স আর তারা কি খেতে ভালোবাসে তা জানতে চায়, কিন্তু লোকটা তা বলতে পারে না। জিয়ং বলে রান্না কোনো সহজ জিনিস না, যে যা খুশি বানালেই হলো। খাবার সবসময় মন থেকেই বানানো উচিত। তখনই সেখানে রাজ্যপালের ছেলে হংডাল এসে জিয়ংকে কি সমস্যা জানতে চাইলে জিয়ং বলে তারা এখানে নতুন আর রান্নার উপকরণও বেশি বেঁচে নেই, তাই তারা নিশ্চয়ই চাইবেন না যে অতিথিরা ভালো খাবার না পাক। এতে হংডাল বলে সে ঠিক বলেছে, তবে যদি সে তাকে অতিথিদের সম্পর্কে বলে দেয় তবে কি সে সঠিক সময়ে ভালো রান্না করতে পারবে। এতে জিয়ং হ্যাঁ বললে হংডাল বলে যদি তার দ্বারা কোনো ভুল হয় তবে তার প্রাণ যাবে। জিয়ং এই শুনে শর্ত রাখে যদি অতিথিদের তাদের রান্না পছন্দ হয় তবে তাদের সকলকে মুক্তি দিতে হবে। এ কথায় হংডাল রাজি হয় আর জিয়ংকে আড়ালের দিকে জানায় আজকে তাদের অতিথিরা হলেন রাজসচিব ও তার বাবা, যারা অনেক পাওয়ারফুল। রাজসচিব রাজার সৎবোনের হাজবেন্ড হওয়ার সাথে রাজা ছোটবেলার বন্ধু। তারা উপপত্নী খোঁজার নাম করে অনেক পরিবারকে ধ্বংস করেছেন আর তারা ইচ্ছে করে খাবারে নানা খুঁত খুঁজে বের করে লোকেদের শাস্তি দেয়। এই শুনে জিয়ং বিরক্ত হয়ে বলে সে এবার তাদের বোঝাবে যে রান্না করা কোনো সহজ কাজ নয়। এই বলে সে রান্নার জন্য প্রস্তুত হয়। ইনগ্রেডিয়েন্টস দেখে জিয়ং ঠিক করে সে ফ্রেঞ্চ স্টেক বানাবে। সেই মতো সবাই কাজে লেগে পড়ে। মাংস কাটতে গিয়ে জিয়ং দেখে যে সেটা অনেক শক্ত। সে ভাবতে শুরু করলে তার মাথায় আসে সে যদি স্লো আছে মাংসকে সেদ্ধ করে তবে তা নরম হয়ে যাবে। এখন সেই মতো সে কাজে লেগে পড়ে। নেক্সট দিনে মুকজু তার কোটলেটির কাছে জানতে চায় রাজসচিবকে রাজ্যপালের বাড়ি পৌঁছে গেছে। সে বলে সে দেখতে চায় যে উপপত্নী বানানোর নামে রাজ্যপাল গিয়ংডালের নাতনিকে যখন জোর করে আনবে তখন তার কেমন লাগবে। অন্যদিকে জিয়ং মাংস সেদ্ধ করার প্রস্তুতি শুরু করে। থার্মোমিটারের অভাবে সে নিজের হাত জলে ডুবিয়ে জলের টেম্পারেচার ঠিক করতে থাকলে গিলগাম ঘাবড়ে যায়। এতে জিয়ং বলে তার কিছু হবে না, সে এমনটা আগেও করেছে। পরের দিনে রাজসচিব ও তার বাবা গিয়ংহিতে পৌঁছলে হংডাল তাকে মেয়েদের কাছে নিয়ে যায়, কিন্তু রাজসচিবের কাউকেই পছন্দ হয় না। সে বলে সে তো শুনেছিল তাদের গ্রামে একটা অনেক সুন্দরী মেয়ে আছে। এতে হংডাল সে কে জানতে চাইলে রাজসচিব তার মেয়ের নাম নেয়। নেক্সট দিনে মাংস একদম সেদ্ধ হয়ে যায়। সবাই জিয়ং এর তারিফ করে। জিয়ং জানায় এটাকে সুবি দে টেকনিক বলে। পরের দিনে রাজসচিবরা খেতে বসে। রাজ্যপাল রাজার খবর নিলে রাজসচিব বলে তার রাজার চতুর্থ উপপত্নীকে সরানোর আর্জির জন্য রাজা কিছুটা আহত হয়েছেন। রাজ্যপাল প্রশ্ন করে তবে এজন্যই কি রাজা গিয়ংহিতে পঞ্চম উপপত্নীর খোঁজ করছেন। এরপর খাবার পরিবেশন করা হয়। থালার উপর কয়েক টুকরো মাংস দেখে রাজসচিব ও তার বাবা ইমসিও বলে তারা এই ধরনের খাবার খাবে না। এই বলে তারা রাজ্যপালকে কথা শোনাতে শুরু করলে হংডাল সমস্ত রাঁধুনিদের ডেকে পাঠায় আর
বলে অতিথিদের খাবারে কেবল কয়েক টুকরো মাংস পড়ে, তবে এটা রাজকীয় খাবার কি করে হয়? জিয়ং বলে ওঠে তারা খাবারটা টেস্ট না করে এমন রায় দিতে পারে না। ওই খাবারের মধ্যে অনেক রকম স্বাদ লুকিয়ে রয়েছে। এই কথায় রাজসচিব পাত্তা না দিয়ে হংডালের মেয়েকে ধরে এনে বলে তারা একে রাজার উপপত্নী বানাবে। এদিকে নিজের নাতনির অবস্থা দেখে রাজ্যপাল ভীষণ রেগে যায়। রাজসচিব বলে যদি খাবারটা তাদের ভালো লাগে তবে তারা তার নাতনিকে ছেড়ে এখান থেকে চলে যাবে, কিন্তু যদি পছন্দ না হয় তবে তার নাতনি প্যালেসে যাবে, আর সাথে তারা এই রাধুনিটাকেও মেরে ফেলবে। এই শুনে জিয়ং চাপে পড়ে গেলেও সে কনফিডেন্ট ছিল যে তার স্টেকটা পছন্দ হবেই। এখন রাজসচিব আর ইমসিও মিটটা মুখে দিতে তারা হাঁ হয়ে যায়। তাদের এমনই ভালো লাগে যে তারা সেগুলোকে খেতেই থাকে। এদিকে জিয়ং মনে মনে বলে সে চিংড়ি, মাশরুম ও শুকনো মাছ ইউজ করে যে এমএসজিটা বানিয়েছে তাতে মাংস মুখে দেওয়া মাত্রই স্বাদের বিস্ফোরণ ঘটবে। তবে রাজসচিব হঠাৎ খাওয়া থামিয়ে বলে ওঠে এটা তো কেবল মাংসের একটা সাধারণ খাবার। এদিকে রাজ্যপাল এবার খাবারটা নিজে টেস্ট করে আর বুঝতে পারে রাজসচিবরা ইচ্ছে করে মিথ্যে বলছে। সে রেগে বলে তোমরা ইচ্ছে করে খাবারটাকে বাজে বলছো যাতে আমার নাতনিকে নিয়ে যেতে পারো। এই বলে সে তার তলোয়ার বের করে রাজসচিবকে মারতে যায়, কিন্তু হংডাল তাকে শান্ত করে আর সিপাহীদের জিয়ংকে মেরে ফেলার হুকুম দেয়। এই শুনে জিয়ং ভগবানের নাম জপতে শুরু করে, আর তখনই সেখানে রাজা ইহিয়নের এন্ট্রি হয়। সে জিয়ং এর কাছে গিয়ে বলে তোমার কথা যদি সত্যি হয় তবে আমি নিজেই এটা টেস্ট করব। এদিকে ইহিয়নের দিকে তাকালে জিয়ং এর মাথায় বাজ পড়ে। সে মনে মনে বলে এবার কেউ তার মৃত্যু আটকাতে পারবে না। আর ইহিয়ন মনে মনে বলে এখন আর পৌঁছতে কিছু হবে না, তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবেই। পরে সিনে ইহিয়ন খাবারটা আগে জিয়ংকে টেস্ট করে দেখতে বলে। জিয়ং এর মনে পড়ে রাজা খেতে ভালোবাসে, তার রান্নার ফিডব্যাক একমাত্র রাজাই দিতে পারবে। এখন ইহিয়ন খাবারটা মুখে দেয় আর তা খেয়ে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে কাপা কাপা গলায় জানতে চায় জিয়ং এই মশলাটা কি করে বানালো। এদিকে ইহিয়ন যে তার ডিশের সমস্ত মশলার স্বাদ ধরতে পেরেছে এটা দেখে জিয়ং ভীষণ খুশি হয়। ইহিয়ন বলে এমন খাবার আজ অবধি কেউ কখনোই বানাতে পারেনি, এর স্বাদ তার মন ছুঁয়ে গেছে। তাহলে কেন রাজসচিব এটা নিয়ে নখরা দেখাচ্ছিল? এতে রাজসচিব বলে এই খাবারটা একমাত্র রাজারই যোগ্য, তার মতো সাধারণ লোক এর কদর কি করে করবে। জিয়ং বলে ওঠে কিছুক্ষণ আগে তো আপনি এটাকে খারাপ বলছিলেন। এরপর ইহিয়ন জিয়ংকে বলে তোমার ট্যালেন্ট অসামান্য, তবে রান্না তো পুরুষদের কাজ, তবে তুমি কিভাবে এত সুন্দর খাবার বানাতে জানলে? জিয়ং জানায় তার বাবা রান্না করতে ভালোবাসতেন আর এজন্য সেও রান্না করা শিখেছে। ইহিয়ন এরপর জিয়ং এর নাম ও বয়স জিজ্ঞেস করে, আর সে যে 27 বছর বয়সও অবিবাহিত এটা শুনে তার জিয়ং এর জন্য আফসোস হয়। সে জিয়ং এর বাড়ি কোথায় জানতে চাইলে জিয়ং ভাবে সে কি সত্যিটা বলে দেবে। এই ভেবে সে বলে হয়তো আমার কথা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি আজ থেকে 500 বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছি। এই শুনে ইহিয়ন বলে তোমার হাতে জাদু আছে, কিন্তু তোমার মাথা খারাপ তা আমি বুঝেছি। এ কথায় জিয়ং হতাশ হলেও সে প্রে করে যেন ইহিয়ন তাকে মুক্তি দেয়, কিন্তু ইহিয়ন তাকে ও গিলগামকে বন্দি করে প্যালেসে নিয়ে যাওয়ার হুকুম দেয়। রাজসচিব এরপর রাজ্যপালের নাতনির কথা ধরলে ইহিয়ন বলে তাকেও যেন প্যালেসে নিয়ে যাওয়া হয়। এই শুনে জিয়ং ভাবে তবে কি এটাই খাপসান বিদ্রোহ হওয়ার কারণ, যেখানে রানী ইয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজা ইয়নহি রানীর মৃত্যুর চক্রান্তকারীদের মেরে ফেলবে। এই সময় ইহিয়ন সকলকে বাইরে যেতে বললেও রাজ্যপাল থেকে যায়। সে বলে স্বর্গীয় মহারাজ বেঁচে থাকলে এমন কাণ্ডকে কখনোই তিনি মেনে নিতেন না। প্রজারা কষ্টে রয়েছে আর আপনি বিলাসে ডুবে আছেন, মন্ত্রীদের জীবন কি আপনার কাছে ফেল না? এই শুনে ইহিয়ন রেগে যায়। রাজ্যপাল রিকোয়েস্ট করে বলে আপনি রাজ্যের উন্নতি তখনই করতে পারবেন যখন আপনি আপনার কুচক্রের চতুর্থ উপপত্নীকে আর বিশ্বাসঘাতক কর্মচারীদের শাস্তি দেবেন। ইহিয়ন রেগে তার তলোয়ার বের করে বলে এখন তুমি বুঝতে পারবে যে পরিবারকে বাঁচাতে না পারলে কেমন লাগে। এই বলে সে মনে মনে বলে তোমার জন্যই আমার মাকে মরতে হয়েছে, তাই এখন আমি তোমায় তিলে তিলে কষ্ট দিয়ে যাব। এই বলে সে রাজ্যপালকে নির্বাসনের হুকুম দেয়। নেক্সট ডে জিয়ন ইহিয়নের উপর বিরক্ত হয়েছিল। সে বলে কাল প্যালেসে যাওয়ার আগে আমাকে আমার জায়গায় ফিরতে হবে। গিলগাম কোথায় সে জায়গা জানতে চাইলে জিয়ং তাকে ফিউচার থেকে আসার কথাটা বলে আর
ভাবে গিলগামও হয়তো তার কথা বিশ্বাস করবে না, কিন্তু গিলগাম অবাক করে বলে, আমি তোমায় বিশ্বাস করি, কারণ তোমায় যখন আমি প্রথম দেখি তখন তোমার শরীর থেকে এমন একটা সুন্দর গন্ধ আসছিল যা আমি কখনো পাইনি, আর তোমার কথাবার্তা আর রান্নার পদ্ধতিও অন্যরকম। এই শুনে জিয়ং তাকে বলছিল যে সে কিভাবে এখানে চলে এসেছে, আর তখনই মাকুন রোগ বইটার খেয়াল আসে। তার মনে পড়ে বইটা এখনো ওই পাহাড়ি এলাকায় আছে। এটা মনে পড়তে সে গিলগামকে বলে তাদের ওই বইটা খুঁজতে পাহাড়ে যেতে হবে। পরের দিনে ইহিয়ন রাজসচিবকে জিয়ং ও গিলগামকে বাদ দিয়ে বাকি সব মেয়েদেরকে ছেড়ে দিতে বললে রাজসচিব অবাক হয়ে বলে সে কি রাজ্যপালের নাতনিকেও ছেড়ে দেবে? মেয়েটাকে কি তার পছন্দ না? এতে ইহিয়নের মনে পড়ে জিয়ং তাকে থার্কি বলেছিল। সে বলে সে এসব কেবল তার মায়ের মৃত্যুর বদলা নিতেই করছে, আর তার শত্রুতা রাজ্যপালের সাথে, আর সে তাকে শাস্তি দিয়ে মনে এক অদ্ভুত শান্তি পেয়েছে। নেক্সট দিনে হংডাল জিয়ং ও গিলগামকে মুক্ত করে বলে সে তার কথা রাখলো। এতে জিয়ং তাকে ধন্যবাদ জানিয়ে বলে অত্যাচারী রাজা একদিন ঠিকই তার পাপের শাস্তি পাবে। এই বলে তারা পাহাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গিলগাম জানায় সে অনাথ। এই শুনে জিয়ং বলে সে কি তার সাথে ফিউচারে যাবে, সেখানে মেয়েরা চেষ্টা করলে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। এই শুনে গিলগাম খুশি হয়ে জানায় সেও শেফ হতে চায়। এতে জিয়ং কথা দেয় সে তাকে সব রান্না শিখিয়ে দেবে। এরপর তারা খাদের ধারে পৌঁছলে জিয়ং সেখানে তার ব্যাগটা খুঁজছিল, আর তখনই সেখানে ইহিয়ন দলবল নিয়ে পৌঁছে যায়। জিয়ং বলে সে এখানে তার ব্যাগটা খুঁজতে এসেছে যেটা সে তীর মেরে নিচে ফেলে দিয়েছিল। ওই ব্যাগে তার মাকুন রোগ নামের একটা বই আছে যেটার সাহায্যে সে যোসনকালে পৌঁছে গেছে, তাই তার বইটা ভীষণ দরকার। এই শুনে ইহিয়ন ব্যাগটা খুঁজে পেয়ে তার সিপাইকে সেটা তুলে আনতে বলে। এতে জিয়ংকে খুশি দেখে ইহিয়ন এবার ব্যাগটা দূরে ফেলে দেয় আর হাসতে হাসতে বলে এবার সে আর তার থেকে পালাতে পারবে না। পরদিন গিলগাম ও জিয়ংকে বন্দি বানিয়ে প্যালেসে নিয়ে যাওয়া হতে থাকায় জিয়ং ভীষণ রেগেছিল। গিলগাম বলে যাই হোক না কেন অল টাইম সে জিয়ং এর পাশে থেকে তাকে রক্ষা করে যাবে। এদিকে রাজসচিব প্রশ্ন করে রাজা কেন জিয়ংকে সাথে করে নিয়ে যাচ্ছে। এতে ইহিয়ন বলে সে জিয়ংকে সহজে ছাড়বে না। পরের দিনে মোকজু জেসনের বলা কথাগুলো ভাবছিল যে রাজার উপর হামলা করা হয়েছিল, আর হয়তো এটা তাদেরই কোনো মেম্বারের কাজ। সে মোকজুকে বলে সে যেন রাজাকে নিজের রূপের জাদুতে ভুলিয়ে রাখে, যাতে রাজা রাজ্যপাটের কাজকর্ম ভুলে যায় আর নিজের মায়ের মৃত্যুর বদলা নেওয়ার মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখে। এতে মোকজু তাকে নিশ্চিত হতে বলে। এখন এসব ভাবতে ভাবতে কোটলেটি তাকে খবর দেয় যে রাজা দুপুরের মধ্যে প্যালেসে পৌঁছে যাবে। মোকজু বলে রাজা রাজ্যপালের নাতনিকে নিয়ে আসছে যে আবার নাকি অনেক সুন্দরী। সে কিছুতেই ওই মেয়েকে প্যালেসে টিকতে দেবে না। এদিকে গ্রামের বাচ্চারা জিয়ংদের ডাইনি বলে তাদের দিকে ঢিল ছুড়লে ইহন বলে ওরা তার জিনিসকে আঘাত করেছে, তাই সে এখন তাদের ছাড়বে না। এই শুনে জিয়ং বিড়বিড় করে বলে হ্যাঁ আমি আবারও বাজেভাবে ফেসে গেলাম। প্রথমে আমি শত্রু ছিলাম, তারপর ডাইনি হলাম, এখন আবার এই রাজার জিনিস। ইহন বলে তুমি বোবা, কালা ও অন্ধ হয়ে থাকলেই দেখবে প্যালেসে টিকে গেছো। পরে তারা প্যালেসে পৌঁছলে জিয়ং ভাবে যেখানে হংডালের মেয়ের থাকার কথা ছিল সেখানে এখন আমি আছি, তার মানে কি আমার জন্য খাপসান বিদ্রোহ আটকে যাবে। এই সময় সেখানে মোকজু এলে ইহন তাকে দেখে ভীষণ খুশি হয়। সে তাকে জিয়ংকে দেখিয়ে বলে সে এক ডাইনিকে ধরে এনেছে, তবে সে তাকে মৃত্যুদণ্ড দেবে না কারণ তার রান্নার হাত ভীষণই ভালো। মোকজু বলে তার সময়কালে রাজা প্রথম কোনো মেয়েকে প্যালেসে আনলো। এদিকে মোকজু নামটা শুনে জিয়ং বোঝে এই সেই ইতিহাসের কুচক্রী মহিলা যে রাজা ইয়োনিকে তার মুঠোবন্দি করে রাজ্যের সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার চালিয়েছিল। এদিকে মোকজু জিয়ং এর দিকে তাকিয়ে ভাবছিল সে তো রাজ্যপালের নাতনি নয়, তবে এ কে? নিশ্চয় রাজা এর সুন্দরতায় মুগ্ধ হয়েছে। সে রাজাকে বলে সে কি এই মেয়েকে সাজিয়ে গুছিয়ে অন্দরমহলে নিয়ে যাবে। এতে ইহিয়ন তাকে বারণ করে বলে সে ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছে। এই বলে সে জিয়ং এর দিকে তাকিয়ে স্মাইল করে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।